অনলাইন ক্লাসরুম অফ মহিলা কলেজ চট্টগ্রামে ফিজিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাস নেওয়ার জন্য উপস্থিত আছি আমি প্রীতম সেন, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মহিলা কলেজ চট্টগ্রাম। আমি তৃতীয় ক্লাসে তোমাদেরকে স্লাইডের মাধ্যমে একটি ভিন্ন আঙ্গিকে আমি পরমাণু মডেল, খেয়াল করো, পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান চ্যাপ্টারটা শুরু করেছিলাম। অর্থাৎ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় আমি শুরু করেছিলাম তৃতীয় ক্লাসে আমি কিছু তোমাদেরকে জ্ঞানমূলক প্রশ্ন শুরু করেছি, যেগুলো আমি স্লাইডের মধ্যে দেখিয়ে দিয়েছি এবং তোমাদেরকে বলেছিলাম এই প্রশ্নগুলো নোট করে রাখার জন্য। আশা করি তোমরা ওই প্রশ্নগুলো নোট করে রেখেছো। এর এই ধারাবাহিকতায় আমি আবারও ওই প্রথম ধাপের অর্থাৎ পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের প্রথম ধাপের পরমাণু মডেলের আরও কিছু জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তাহলে শুরু করি আমাদের মূল আলোচনা। আমরা এই পর্যন্ত গত ক্লাসে আমরা কি পড়েছি আমি একটু মনে করে দিই তোমাদেরকে। গত ক্লাসে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল পড়েছিলাম, তারপর পড়েছিলাম রাদারফোর্ডের সীমাবদ্ধতা, অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা, বোরের পরমাণু মডেল, বোরের সীমাবদ্ধতা অর্থাৎ বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা, এবং কিভাবে বোরের পরমাণু মডেল রাদারফোর্ডের সীমাবদ্ধতাকে অতিক্রম করে অর্থাৎ দূরীভূত করে সেই সম্পর্কিত আলোচনা আমরা তৃতীয় ক্লাসে শেষ করেছি। আমরা আজকে করব বোরের পরমাণু মডেলের সাহায্যে কীভাবে হাইড্রোজেন পরমাণুর অর্থাৎ পরমাণুর ব্যাগ, পরমাণুতে ইলেকট্রন যে ঘূর্ণায়মান ইলেকট্রনের ব্যাগ এবং হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধের রাশিমালা কীভাবে নির্ণয় করব এই সম্পর্কিত আলোচনাগুলো আমরা আজকে চতুর্থ ক্লাসে অর্থাৎ আমার এই চতুর্থ ক্লাসে আমরা করার চেষ্টা করব। যদি তোমরা কোনো কিছু বুঝতে না পারো বা তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিবে, আমি এর আনসার দিয়ে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তবে মন দিয়ে ক্লাসটা করবা, কারণ আজকের ক্লাসটা যেমন থিওরির জন্য দরকার অর্থাৎ আমার জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের জন্য যেমন দরকার, তার থেকে বেশি দরকার হচ্ছে আমার গাণিতিক প্রবলেম সমাধানের জন্য। কারণ এই সূত্রগুলো আমার গাণিতিক অঙ্ক আমরা যখন গাণিতিক প্রবলেম করতে যাব তখন কিন্তু আমাদের এই সূত্রের সাহায্যের দরকার হবে। তাহলে আজকে প্রথম প্রশ্নটা বলি। প্রথম প্রশ্নটা লিখো একটু। বোরের পরমাণু মডেলের সাহায্যে লিখো। আমি বোরে লিখছি, আমার সাথে সাথে লিখো বোরের পরমাণু মডেলের সাহায্যে আমি লিখছি এবং বলেও দিচ্ছি মডেলের সাহায্যে বোরের পরমাণু মডেলের সাহায্যে ইলেকট্রনের, লিখে নাও আমার সাথে হাতে ক্লাসটা করে ফেললে তোমাদের সুবিধা। ইলেকট্রনের লিখো, ইলেকট্রনের ব্যাক নির্ণয় করো। প্রশ্নটা দিয়ে খেয়াল করো কি বললাম। বোরের পরমাণু মডেলের সাহায্যে ইলেকট্রনের ব্যাক নির্ণয় করো। তাহলে আমরা এর আগে ক্লাসে আমরা বোরের পরমাণু মডেল পড়ে আসছি। এখন বললাম কি বোরের পরমাণু মডেলের সাহায্যে ইলেকট্রনের ব্যাক কেন নির্ণয় করব? ইলেকট্রনটা কি? ইলেকট্রনটা হচ্ছে বোরের পরমাণু মডেল বলছে কি বোরের পরমাণু মডেল বললো, এবং রাদারফোর্ড পরমাণু মডেলে কিন্তু এই জায়গায় একটা মিল আছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে সুবিধামতো কক্ষপথে ঘূর্ণায়মান। কি বললাম? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো তাদের সুবিধামতো কতগুলো কক্ষপথে ঘূর্ণায়মান। আচ্ছা, তাহলে শুরু করি। কি বললাম? প্রশ্নটা হচ্ছে কি বোরের পরমাণু মডেলের সাহায্যে হাইড্রোজেনও বলতে পারো, হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনের ব্যাক নির্ণয় করো লিখতে পারো, বা শুধু ইলেকট্রনের ব্যাক নির্ণয় করো। কিন্তু আমরা মূলত আলোচনাটা করব হাইড্রোজেন পরমাণু নিয়ে। কেন? পৃথিবীর সবচেয়ে সরলতম পরমাণু হচ্ছে হাইড্রোজেন পরমাণু, সেটা তো আমরা জানি। আবার বলি, পৃথিবীর সবচেয়ে সরলতম পরমাণু হচ্ছে হাইড্রোজেন পরমাণু। কেন হাইড্রোজেন পরমাণুকে সরলতম পরমাণু বলা হয় বলতে পারবে? হাইড্রোজেন পরমাণুকে সরলতম পরমাণু কেন বলা হয় এই কারণে এতে একটি মাত্র ইলেকট্রন এবং একটি মাত্র প্রোটন আছে। প্রোটন কোথায় থাকে? প্রোটন থাকে নিউক্লিয়াসে। ইলেকট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসের বাইরে। তাহলে কি বললাম? পৃথিবীর এটা হচ্ছে আরেকটা ইনফরমেশন। কি বললাম? পৃথিবীর সবচেয়ে সরলতম পরমাণু হচ্ছে হাইড্রোজেন পরমাণু, কারণ এতে একটি মাত্র প্রোটন ও একটি মাত্র ইলেকট্রন আছে। আচ্ছা, মনে করি লিখো আমার সাথে লিখো, মনে করি
মনে করি ইলেকট্রনটির হাইড্রোজেন এক কাজ করো, হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটি লো, হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটির মনে করি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটির ভর সমান স্মল m। কি লিখলাম খেয়াল করো, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটির ভর সমান স্মল m। তাও নিচে লিখো, আমি যেভাবে লিখছি সেভাবে লিখো, হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটির আধান সমান স্মল e। তারপর ধরে নিলাম ইলেকট্রনটি, থার্ড লাইন, ইলেকট্রনটি লিখো, ইলেকট্রনটি নিউক্লিয়াসের আমার সাথে হাতে লিখে ফেলো, চারিদিকে ইলেকট্রনটি নিউক্লিয়াসের চারিদিকে ভি বেগে, চারিদিকে আরেকটি একসাথে অ্যাড করে দাও, নিউক্লিয়াসের চারিদিকে আর ব্যাসার্ধের কক্ষপথে স্মল আর ব্যাসার্ধের কক্ষপথে ভি বেগে ঘূর্ণায়মান। তাহলে আমি এখানে 3টা লাইন লিখলাম, খেয়াল করো আমি 3টা লাইন লিখলাম। প্রথম লাইন কি বললাম, মনে করি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটির বানানটা একটু খেয়াল করো, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটির ভর সমান স্মল m। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটির ভর সমান স্মল m, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটির আধান সমান স্মল e। ইলেকট্রনটি নিউক্লিয়াসের চারিদিকে আর ব্যাসার্ধের কক্ষপথে ভি বেগে ঘূর্ণায়মান। তাহলে এখানে আমি কয়টা, 3টা লাইন লিখলাম। 3টা লাইনের মধ্যে আমি 4টা ইনফরমেশান দিলাম তোমাদেরকে। কি বললাম, 4টা ইনফরমেশান আমি এর মধ্যে দিয়ে দিলাম। কি দিলাম, ইলেকট্রনটার ভর বললাম, ইলেকট্রনটার আধান বললাম, ইলেকট্রনটা আর ব্যাসার্ধ, অর্থাৎ যে ব্যাসার্ধ ঘূর্ণায়মান ওই ব্যাসার্ধের বললাম পরিমাণ স্মল আর, এবং ইলেকট্রনটা কত বেগে ঘুরছে, ভি বেগে ঘুরছে, এটাও আমি উল্লেখ করলাম। অর্থাৎ 3টা লাইনের মধ্যে আমি 4টা ইনফরমেশান দিলাম। আচ্ছা, তাহলে যেহেতু ইলেকট্রনটা বৃত্তাকার, নিউক্লিয়াসকে চারিদিকে ঘূর্ণায়মান বলছি, তারা অবশ্যই বৃত্তাকার পথে ঘূর্ণায়মান। তাহলে আমরা ফার্স্ট ইয়ার পরে আসছি, কোনো বস্তু খেয়াল করো, কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরবে, আবার বলি, কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরবে তখন এর মধ্যে কেন্দ্রমুখী বল ক্রিয়াশীল থাকবে। কি বল ক্রিয়াশীল থাকবে? কেন্দ্রমুখী বল ক্রিয়া করবে। তাহলে ইলেকট্রনটির নিচে তাহলে ইলেকট্রনটির উপর ক্রিয়াশীল কেন্দ্রমুখী বল Fc, আমরা কি দ্বারা প্রকাশ করি? Fc সমান mv²/r। এটা আমরা কোথায় পড়ে আসছি? এটা আমরা ফার্স্ট ইয়ারের গতিবিদ্যা চ্যাপ্টারও পড়ে আসছি, আমরা ফার্স্ট ইয়ারের নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারও পড়ে আসছি। কি বললাম, ইলেকট্রনটা যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরে তখন ওই বস্তুর উপর একটা কি বল কাজ করবে? কেন্দ্রমুখী বল কাজ করবে। তাহলে ইলেকট্রনের উপর ক্রিয়াশীল কেন্দ্রমুখী বল, খেয়াল কি বললাম, ইলেকট্রনটির উপর ক্রিয়াশীল কেন্দ্রমুখী বল Fc সমান mv²/r। আমি এইটাকে 1 নং ইকুয়েশন দিলাম, এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিলাম। আচ্ছা, তাহলে পরমাণু নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন থাকে। আমরা কোন পরমাণুটা নিয়ে কাজ করছি? হাইড্রোজেন পরমাণু নিয়ে কাজ করছি। তো হাইড্রোজেন পরমাণুতে কি থাকে? পরমাণু নিউক্লিয়াসে কি থাকবে? একটা প্রোটন থাকবে। প্রোটনের আধানও কি হবে? প্রোটনের আধানও হবে কি? প্রোটনের আধান এবং ইলেকট্রনের আধান দুটো কি হবে? সমান হবে, তবে চিহ্ন হবে বিপরীত।
প্রোটন হচ্ছে কি ধনাত্মক চার্জ বিশিষ্ট আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, কিন্তু দুইটা আধানের মান কিন্তু আমাদের একই, অর্থাৎ প্রোটনের আধান মান এবং ইলেকট্রনের আধানের মান দুটাই কি হবে সেম মান। আচ্ছা, এখন আসো তার কেন বললাম কথাটা, তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে মনে করো এটা নিউক্লিয়াস, এটা লিখতে হয় জাস্ট বুঝে নাও, এটা নিউক্লিয়াস, এটা বৃত্তাকার পথে ইলেকট্রনটা ঘুরছে, তাহলে ইলেকট্রন এই একটা ইলেকট্রন ঘুরছে, ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে আরেকটা কি বল কাজ করবে, ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে কি বল কাজ করবে, কুলম্বীয় বল। এটা কোথায় পড়ে আসছে আমরা, কুলম্বের সূত্রে। দুইটা আধান যখন পরস্পর আর দূরত্বে অবস্থিত থাকে এদের মধ্যে কোন ধরনের বল কাজ করে, কুলম্বীয় বল কাজ করে। তাহলে আমি লিখতে পারি না, এখন নিচে লেখেন এবং দিয়ে লেখেন এবং ইলেকট্রন ও প্রোটন, প্রোটন লিখে ব্র্যাকেট লিখো নিউক্লিয়াস, ইলেকট্রন ও প্রোটন লিখে ব্র্যাকেটে লিখো নিউক্লিয়াস। কেন নিউক্লিয়াস লিখলাম, প্রোটন অবস্থানটা কোথায়, নিউক্লিয়াসে, এবং নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা কয়টা, একটা, নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা একটা। সেটা বললাম কি ইলেকট্রন ও প্রোটনের মধ্যবর্তী কুলম্বীয় বল, মধ্যবর্তী এখানে নিচে লিখে আমি দেখতে সুবিধা হবে, কুলম্বীয় বল এটাকে দিলাম এফ সমান কি হবে 1/4 পাই এপসাইলন নট, ইলেকট্রনের আধানের মান হচ্ছে ই, প্রোটনের আধানের মান হচ্ছে ই, মধ্যবর্তী যেহেতু আর ব্যাসার্ধ মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর স্কয়ার। কোন সূত্রটা, এটা কোন সূত্র বলো তো, এটা হচ্ছে F = 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কয়ার বা ডি স্কয়ার, যেটা দিয়ে আমরা স্থির তড়িতে পড়ে আসছি কুলম্বের সূত্র থেকে। স্থির তড়িৎ আমরা এটা পড়ে আসছি না কুলম্বের সূত্রের মধ্যে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই কি পড়ে আসছি Q1 Q2 বাই আর স্কয়ার। ওইখান থেকে লিখলাম কি 1/4 পাই এপসাইলন নট 1/4 পাই এপসাইলন নট প্রথম এটা হচ্ছে মনে ধরে নিলাম আমি কিসের, ইলেকট্রনের আধান, দ্বিতীয় এটা হচ্ছে প্রোটনের আধান, তাহলে কি হচ্ছে ডিভাইড বাই আর স্কয়ার। সুতরাং আমি কি পাই, সুতরাং F সমান 1/4 পাই এপসাইলন নট ই স্কয়ার বাই আর স্কয়ার, এটাকে দিলাম 2 নম্বর ইকুয়েশন, আচ্ছা, তাহলে খেয়াল করো আমি একটা ইকুয়েশন পেলাম কেন্দ্রমুখী বলের, আর একটা ইকুয়েশন পেলাম কিসের, কুলম্বীয় বলের। কি বললাম আবার বলি, আমি একটা ইকুয়েশন পেলাম কেন্দ্রমুখী বলের, আর একটা ইকুয়েশন পেলাম কুলম্বীয় বলের। আচ্ছা, তাহলে এখানে কথা হচ্ছে ইলেকট্রনটা তো বৃত্তাকার পথে ঘূর্ণায়মান, এই বৃত্তাকার পথটা কি কখনো ছোট বা কখনো বড় হবে, অবভিয়াসলি না। কেন, ইলেকট্রনগুলো তার নির্দিষ্ট কক্ষপথ সর্বদা বজায় রাখবে, তার মানে কি সে সবসময় তার বৃত্তাকার পথটাকে ধরে রাখতে চাইবে। তা ধরে যদি রাখতে চায় তাহলে এই কুলম্বীয় বল, খেয়াল করো এই কুলম্বীয় বল এবং তোমার কেন্দ্রমুখী বল দুইটাই কি মান কি হতে হবে, সমান হতে হবে। যদি কোনোটা বেশি বা কোনোটা কম হয় তাহলে এই বৃত্তাকার পথটা সে ধরে রাখতে পারবে না। তাহলে আমি বলতে পারি না সাম্য অবস্থার ক্ষেত্রে, সাম্য অবস্থার নিচে লেখা, তাহলে এরপর লিখো, আমি পুরো লিখে আসছি, লেখা সাম্য অবস্থার ক্ষেত্রে নিচে লেখা সাম্য অবস্থার ক্ষেত্রে FC সমান F, অর্থাৎ কুলম্বীয় বল সমান কেন্দ্রমুখী বল সমান কুলম্বীয় বল। আমি চিরগুলো মুছে দিচ্ছি এখানে, তাহলে ইকুয়েশনগুলো মান বসাও, তোমরা তো খাতা লিখে নিলে। এখানের মধ্যে তারপর FC কি হবে, বা আমি এখানে মান বসাই, FC কি বের করছি আমরা mv² বাই r, আর F এর মান কি বের করলাম, কুলম্বীয় বল 1/4 পাই এপসাইলন নট E² বাই আর স্কয়ার, তাহলে একটা জিনিস খেয়াল করো, উভয় দিক থেকে একটা আর চলে যাচ্ছে না, তাহলে আমি লিখতে পারি না mv² E² বাই 4 পাই এপসাইলন নট r। কি করলাম, উভয় দিক থেকে একটা আর কে কি করলাম, গুণ করলাম, বা তুমি বাদ দিতে পারো, তুমি যেটা ইচ্ছা সেটা বলতে পারো, বা আমি লিখতে পারি, আমি পাশে লিখছি, বা v² E² বাই 4 পাই এপসাইলন নট mr, mটাকে আর গুণ করে রেখে নিয়ে আসলাম। বা আমি যদি বর্গমূল করি তাহলে কি হবে, বা v = কি হবে
ই বাই রুট ওভার 4 পাই এপসাইলন নট এম আর, ই বাই 4 পাই রুট ওভার 4 পাই এপসাইলন নট এম আর। এটাকে একটা বক্স করে রাখো, এটাকে একটা তুমি বক্স করে রাখো, এটাকে একটা বক্স করে রাখো। এটা আমার একটা ইকুয়েশন। এটা কি? হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের ব্যাগের রাশিমালা। আবার বলে হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের ব্যাগের রাশিমালা। এটা কি হলো? ভি সমান ই বাই রুট ওভার 4 পাই এপসাইলন নট এম আর। তাহলে একটু পর্যন্ত আমরা বুঝতে পারছি কি করলাম। আমি একটু রিভিউ করে নিই প্রথম থেকে। আমি প্রথমে ধরে নিলাম কি হাইড্রোজেন পরমাণুটার ভর হচ্ছে এম, আধান হচ্ছে ই। খেয়াল করো, হাইড্রোজেন পরমাণুটার ভর হচ্ছে এম, আধান হচ্ছে ই, এবং বললাম কি হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন আধান হচ্ছে ইলেকট্রনের ভর হচ্ছে এম এবং আধান হচ্ছে ই। ইলেকট্রনটা আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে ভি বেগে ঘূর্ণায়মান। তারপর সেকেন্ডে ফার্স্ট ইকুয়েশনটা বের করলাম কীভাবে? ইলেকট্রনের উপর কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল এফ সি সমান এম ভি স্কোয়ার বাই আর। সেকেন্ড ইকুয়েশনটা কীভাবে বের করলাম? ইলেকট্রন এবং প্রোটন তথা নিউক্লিয়াসের সাথে, ইলেকট্রন এবং প্রোটন বা অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে কী কাজ করবে? ইলেকট্রন এবং প্রোটন এবার নিউক্লিয়াসের মধ্যে কী কাজ করবে? একটা কুলম্বীয় বল কাজ করবে। কুলম্বীয় বল দুটার মধ্যে কী কাজ করবে? কুলম্বীয় বল। এই কুলম্বীয় বলটা কী বের করলাম? এফ সমান 1/4 পাই এপসাইলন নট ই স্কোয়ার বাই আর স্কোয়ার। সাম্য অবস্থার ক্ষেত্রে অর্থাৎ কি যখন সে বৃত্তাকার ইলেকট্রনটা বৃত্তাকার পথ বজায় রাখবে তখন সেই সাম্য অবস্থার ক্ষেত্রে কী হবে? এফ সি ইকুয়ালস টু এফ হবে। এখান থেকে আমি মান বসালাম, এফ সি এর মান বসালাম, এফ এর মান বসালাম, বসিয়ে আমি কী বের করলাম? ভি এর ইকুয়েশনটা বের করলাম। ভি এর ইকুয়েশনটা কী ছিল? ভি সমান ই বাই রুট ওভার 4 পাই এপসাইলন নট এম আর। এখন তোমাকে যদি বলা হয় এনতম কক্ষপথ ইলেকট্রনের ব্যাগ, খেয়াল করো, তোমাকে যদি বলা হয়, একটা প্রশ্ন কিন্তু শেষ এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। কি বললাম? তোমাকে যদি বলা হয় এনতম কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ নির্ণয় করো, তখন তুমি কি করবা? জাস্ট একটা লাইন স্টার দিয়ে আমি নিচে দেখাচ্ছি, খেয়াল করো, স্টার দিয়ে নিচে দেখাচ্ছি, স্টার দিয়ে স্টার দিয়ে লিখছি, দেখো, এনতম কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ বিএন দিলাম। বিএন সমান উপরে এটা ঠিক থাকবে রুট ওভার 4 পাই এপসাইলন নট ঠিক থাকবে এম, এখানে আর এন দিবেন, আর এন। এন এর মান কত? এখানে এন সমান 1 2 3 4 5 যে কোনো পূর্ণ সংখ্যা। 1 2 3 4 5 কি হবে? যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে রেজাল্টটা কি দাঁড়ালো? ভিএন সমান কি লিখলাম? ভিএন সমান ই বাই রুট ওভার 4 পাই এপসাইলন নট এম আর এন। আর এন মানে কি? যেটা প্রথম কক্ষপথ হয় তাহলে আর এন এর মান হবে 1, দ্বিতীয় কক্ষপথ হলে এন এর মান হবে 2, তৃতীয় কক্ষপথ হলে এন এর মান হবে 3, তৃতীয় কক্ষপথ হলে এন এর মান হবে 3। তাহলে ভিএন সমান ই বাই রুট ওভার 4 পাই এপসাইলন নট এম আর এন। তাহলে এই পর্যন্ত আমরা কি বললাম? ইলেকট্রনের ব্যাগ নির্ণয় করলাম। এখন যদি আমাকে প্রশ্ন করা হয় হাইড্রোজেন পরমাণু মডেলের সাহায্যে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। কি বললাম? কক্ষপথের ব্যাসার্ধ। আমি এখানে লিখলাম, দেখো প্রশ্নটা লিখে নাও, আমার সাথে হাতে লিখে নাও। কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। কি বললাম? প্রশ্নটা খেয়াল করো। হাইড্রোজেন পরমাণু মডেলের সাহায্যে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। অর্থাৎ কি ইলেকট্রনটা বোরে পরমাণু মডেলে বা বোরে পরমাণু মডেলে বলছে কি ইলেকট্রনগুলো কতগুলো স্থায়ী সুবিধা মতো কক্ষপথে ঘূর্ণায়মান। তোমাকে যদি বলা হয় কক্ষপথের ব্যাসার্ধ অর্থাৎ ইলেকট্রনটা প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত, যদি ঘুরে প্রথম কক্ষপথ, বা যদি ইলেকট্রনটা দ্বিতীয় কক্ষপথে ঘূর্ণায়মান থাকে তোমাকে যদি বলা হয় দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো বা তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, তখন আমাকে এই ইকুয়েশনটা আনতে হবে এবং এই প্রশ্নটা আমাকে জানতে হবে। অনেক সময় অনুধাবনমূলক প্রশ্নে কিন্তু আমাকে এগুলো আসে, বোর্ড কোয়েশ্চেনও কিন্তু আছে, বোর্ড কোয়েশ্চেনে কিন্তু আমাদের এই কোয়েশ্চেনগুলো আসে। বলতে কি প্রশ্ন জাস্ট এভাবে হবে, হাইড্রোজেন পরমাণু মডেলের সাহায্যে বোরের পরমাণু মডেলের সাহায্যে হাইড্রোজেন পরমাণু কক্ষপথে বা পরমাণু কক্ষপথে ইলেকট্রনের কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। কি বললাম? বোরের পরমাণু মডেলের সাহায্যে ইলেকট্রনের কক্ষপথের বা ঘূর্ণায়মান ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো।
এই প্রশ্নটা যদি আসে তুমি কি করবা, এই প্রশ্নটা যদি আসে তুমি চাইলে আমি যে এখন 1 নাম্বার কোশ্চেনটা করলাম, প্রথম কোশ্চেনটা করলাম, কি করলাম সেটা প্রথম প্রশ্নটা ছিল আমার ইলেকট্রনের ব্যাক নির্ণয়। এই কোশ্চেনটা পুরোটা আনসার দিতে পারো, পুরোটা না দিয়ে আবার সরাসরি চলে আসতে পারো। তাহলে আমি আপাতত যেহেতু আমরা এটা করে আসছি তাহলে এটা করছি না, প্রয়োজন নেই। 2 নাম্বারের জন্য তোমাকে এত বড় প্রশ্নটা পুরোটা করে আসতে হবে না। তুমি সরাসরি লিখবে কি আমরা জানি, আমরা জানি, নিচে লিখো আমরা জানি, আমি এটা মুছে দিচ্ছি একটু খেয়াল করো, আমরা জানি, নিচে লিখো আমরা জানি, আমার সাথে হাতে লিখো আমরা জানি ইলেকট্রনের ব্যাক, ইলেকট্রনের ব্যাক, নিচে লিখো ইলেকট্রনের ঘূর্ণায়মান, ইলেকট্রনের লিখো ঘূর্ণায়মান, আর একটু সুন্দর হয় ঘূর্ণায়মান ইলেকট্রনের ব্যাক, ঘূর্ণায়মান, ঘূর্ণায়মান, ঘূর্ণায়মান ইলেকট্রনের ব্যাক, লিখো ঘূর্ণায়মান ইলেকট্রনের, ইলেকট্রনের ব্যাক, কমা ভি ইকুয়ালস টু, একটু আগে আমরা যেটা করছিলাম E/√4πε0 mr, এটা আমি লিখে এক নং ইকুয়েশন দিয়ে রাখলাম। কি লিখলাম, আমরা জানি ঘূর্ণায়মান ইলেকট্রনের ব্যাক ভি ইকুয়ালস টু E/4πε0 mr, ঠিক আছে। আচ্ছা, বোরের পরমাণু মডেলের প্রথম স্বীকার্যটা কি ছিল? বোরের পরমাণু মডেলের প্রথম স্বীকার্যটা ছিল কি, প্রত্যেকটা ইলেকট্রন যে ঘুরছে এই ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক বেগ, খেয়াল করো ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক বেগ হচ্ছে h/2π, h/2π বা n × h/2π, অর্থাৎ h/2π এর পূর্ণ সংখ্যা গুণিতের সমান, পূর্ণ সংখ্যার গুণনের সমান, পূর্ণ সংখ্যা গুণনের সমান। অর্থাৎ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কি ছিল বোরের পরমাণু মডেল অনুসারে, বোরের পরমাণু লিখে বোরের 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 পরমাণু বোরের পরমাণুর মডেল অনুসারে, মডেল অনুসারে লিখো বোরের পরমাণুর মডেল অনুসারে, কি লিখলাম বোরের পরমাণু মডেল অনুসারে বা বোরের পরমাণু মডেলের প্রথম স্বীকার্য অনুসারে লিখো। আর একটু ক্লিয়ার করে লিখেন, বোরের পরমাণু মডেলের প্রথম স্বীকার্য অনুসারে, মডেলের প্রথম স্বীকার্য অনুসারে, বোরের পরমাণু মডেলের প্রথম স্বীকার্য অনুসারে কি ছিল, প্রথম স্বীকার্যটা কি ছিল, L equals to n h/2π, এখানে h-টা কি, h-টা হচ্ছে কি বলেছিলাম আমি গত ক্লাসে বলেছিলাম, আমার 3য় ক্লাসে, অর্থাৎ এটা প্রথম এই চ্যাপ্টারের প্রথম ক্লাসে আমি কিন্তু বলেছিলাম h-টা কি, h-টা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, h-টা কি প্লাঙ্কের ধ্রুবক। এই h এর একটা নির্দিষ্ট মান আছে, এটা কিন্তু আমাকে মুখস্থ রাখতে হবে, এই h এর একটা নির্দিষ্ট মান আছে, এই মানটা লিখে দিচ্ছি আমি, লিখে রাখো 6.63 × tan inverse 34 জুল সেকেন্ড, JS জুল সেকেন্ড, এটা লিখে রাখলাম। এটা হচ্ছে কি h হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক, এর মান হচ্ছে 6.63 × tan inverse 34 JS। এটা কি তাহলে L কি কৌণিক ভরবেগ, L কি কৌণিক ভরবেগ। আমরা কি জানি কৌণিক ভরবেগ, আমরা আবার বলি, আমি আবার একটু পিছনের দিকে যাচ্ছি, আমরা নিউটনিয়ান বলবিদ্যায় কৌণিক ভরবেগ পড়ে আসছি, কোথায় পড়ে আসছি, কৌণিক ভরবেগ নিউটনিয়ান বলবিদ্যায় পড়ে আসছি, মনে আছে কৌণিক ভরবেগ কি, আর ভেক্টর ক্রস পি ভেক্টর, অর্থাৎ কি ব্যাসার্ধ ভেক্টর এবং কি পি মানে কি রৈখিক ভরবেগ, পি হচ্ছে কি রৈখিক ভরবেগ, ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভেক্টরের মধ্যবর্তী কি ক্রস গুণনকে বলা হয় কৌণিক ভরবেগ। আর একটু যদি ইজি করে বলি, আর একটু সহজভাবে যদি বলি, কৌণিক ভরবেগ L ইকুয়ালস কি পড়ে আসছিলাম, আমাকে ওই ক্রস গুণনে যদি না যায় দরকার নাই, আমি ওটুকু যাওয়ার দরকার নাই, যেহেতু আমার 2 নম্বরের কোশ্চেন, তাহলে আমার ওটুক ডিটেলসে যাওয়ার দরকার নাই। L ইকুয়ালসটা আমরা কি পড়ে আসছি, L ইকুয়ালস টু MVR, মনে পড়েছে L ইকুয়ালস কি পড়ে আসছি, আমরা MVR পড়ে আসছি না, তাহলে আমরা লিখতে পারি না। আবার নিচে লিখলাম, আবার কৌণিক ভরবেগ, লিখো কৌণিক ভরবেগ L equals to mvr। তাহলে খেয়াল করো
তাহলে একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে L equals to NH by twice pi বোরের প্রথম পরমাণু মডেলের প্রথম শিকার্য অনুসারে। আবার কৌণিক ভরবেগ L equals to আমরা কি জানি অ্যাম্পিয়ার। তাহলে আমি লিখতে পারি না, সুতরাং সুতরাং MVR equals to NH by twice pi। আচ্ছা, এখানে আমি একটু কথা বলে রাখি, প্রথমে বলা উচিত ছিল, তারপরে আমি বলছি, যখন তুমি এখান থেকে শুরু করবা ঘূর্ণায়মান প্রশ্নটা যদি তুমি এভাবে শুরু করো, অর্থাৎ এই ইকুয়েশনটা প্রমাণ না করে V equals to E by root over 4 pi epsilon naught mr, এই ইকুয়েশনটা প্রমাণ না করে যদি তুমি এই কোয়েশ্চেনটা শুরু করতে চাও, তাহলে প্রথমে একটা স্টেটমেন্ট দিতে হবে, ছোট্ট একটা লাইন লিখতে হবে, এখানে ই কি, এম কি, আর কি, ভি কি, এটা বলতে হবে। অর্থাৎ ওই যে প্রথম প্রশ্ন আমি বলেছিলাম ওইটাই লিখতে হবে। প্রথম প্রশ্নে কি বলেছিলাম? প্রথম প্রশ্নের শুরুতে আমি বলেছিলাম, মনে করি ইলেকট্রনটির, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটির ভর সমান স্মল এম, ইলেকট্রনটির আধান সমান ই, এবং ইলেকট্রনটি আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে ভি বেগে ঘূর্ণায়মান। এই কথাটা লিখে তারপর তুমি এটা শুরু করতে পারো, তাহলে একদম ক্লিয়ার। তাহলে তোমাকে এই প্রশ্ন আর কোনো ত্রুটি থাকবে না। কেন আমি প্রত্যেকটা ইনফরমেশনের নাম বলে দিয়েছি, কোনটা কি, এম কি, ভি কি, আর কি, ই কি, এগুলো আমি ইনফরমেশনগুলো আগে বলে দিয়েছি। তাহলে ওই প্রশ্ন থেকে শুধু প্রথম যেটা লাইন অর্থাৎ স্টেটমেন্ট যেটা দিয়েছি ওইটা এটার সাথে, এই প্রশ্নটার সাথে আমার দ্বিতীয় কোয়েশ্চেনটার সাথে তুমি অ্যাড করে নিবা, ঠিক আছে? তাহলে এখানে আমি করতে আসলাম MV equals to কি বললাম, MVR equals to NH by twice pi। MV একটা করতে আসছে, যেহেতু আমার কৌণিক ভরবেগ সমান MVR। আচ্ছা, তাহলে আমি এখানে যদি আমি পাশে লিখছি, খেয়াল করো, তোমরা নিচে লিখবা। আমি এখানে V এর মানটা বসালাম, V সমান কি, E by, খেয়াল করো, V সমান E by root over 4 pi epsilon naught mr, এই মানটা বসালাম, পাশে আর লিখলাম, ইকুয়ালস টু NH by এইচটাকে একটু বড় করে ক্লিয়ার করে দিই, নাহলে তোমরা অনেকে দেখার সময় অনেকে ভুল করে ফেলতে পারো। এইচটাকে আমি একটু বড় করে দিচ্ছি, H by twice pi, NH by কত হবে, twice pi। তোমরা লেখার সময় অনেকে লেখার কিন্তু গন্ডগোল থাকে, অর্থাৎ অনেকে লিখে N এবং H আমার মতো অবস্থা হয়। আমি যেমন প্রথমে লেখার সময় N এবং H দুটো দেখতে অনেকটা একই রকম লাগে, সেই H এর ইয়াটা কি করবা, এইচটাকে একটু লম্বা করে দিবা। আচ্ছা, তাহলে কি হলো, E by 4 pi epsilon naught mr into r equals to NH by twice pi। বা আমি এখন বর্গ করি উপদিকে, বা এই লাইনে যদি বর্গ করি তাহলে কি হবে, m স্কয়ার। বর্গ কেন করব, বর্গ করব এখান থেকে রুটটা যদি না তুলি বা রুটটা যদি উঠিয়ে না দিই, তাহলে আমি এখান থেকে আর এর মানটা বের করতে পারবো না। সেই জন্য আমি কি করব, উভয় পক্ষকে বর্গ করব। তাহলে আমি যদি বর্গ করি তাহলে কি হবে, ই স্কয়ার, এখানে হবে ই স্কয়ার, আর এখানে রুটটা উঠে যাবে 4 pi epsilon naught mr, 4 pi epsilon mr into r equals to n square আর একটু ক্লিয়ার করে দিই, এখানে equals to n square h square by 4 pi square। আচ্ছা, এই ইকুয়েশনটাকে খেয়াল করো, আচ্ছা, এই ইকুয়েশনটা আমি একটু ভেঙে করে একটা লাইন বাড়িয়ে করি। এখানে দেখো m একটা কাটা যাচ্ছে, আর একটা কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকবে কি, আমার শুধু থাকবে ই স্কয়ার m, উপরে থাকবে ই স্কয়ার m, আর একটা এই স্কয়ার m একটা কাটা যাচ্ছে, স্কয়ার m, আর একটা কাটা যাচ্ছে, তাহলে থাকবে কি, এখানে আমার এখানে কি থাকতেছে, এখানে এখানে mv স্কয়ার না, তাহলে এটা হবে r স্কয়ার। বর্গ যখন করব তখন এটা কি হবে, আর স্কয়ার। এম কে করলে হবে এম স্কয়ার, ভি কে করলে এখানে কি হচ্ছিল, ভি এর মান ছিল ই স্কয়ার বাই 4 পাই এপসিলন নট এম আর। আর কে যখন বর্গ করব, খেয়াল করো, আর কে যখন বর্গ করব তখন কি হবে, এখানে আর স্কয়ার। তাহলে আর একটা কাটা যাচ্ছে, উপরে থাকতেছে আর এক, শুধু আর, আর নিচে থাকছে কি 4 পাই এপসিলন নট, 4 পাই এপসিলন নট ইকুয়ালস টু, এখানে কি থাকছে আমার এন স্কয়ার এইচ স্কয়ার বাই 4 পাই স্কয়ার, 4 পাই স্কয়ার। ঠিক আছে একটু? আচ্ছা, আমি এখন উপরে যাচ্ছি, খেয়াল করো, 4 পাই স্কয়ার। আর তাহলে আমার কি আসলো, এখানে এ স্কয়ার এম আর বাই 4 পাই এপসিলন নট, 4 পাই এপসিলন নট ইকুয়ালস টু এন স্কয়ার এইচ স্কয়ার বাই 4 পাই স্কয়ার। ইকুয়েশনটা দিয়ে খেয়াল করো, উভয় দিক থেকে আমি 4 পাই বাদ দিতে পারি না, তাহলে 4 পাই যদি বাদ দিই তাহলে আমার কি থাকে, বা উপরে থাকে ই স্কয়ার এম আর, ই স্কয়ার এম আর, নিচে থাকে এপসিলন নট ইকুয়ালস টু, এখানে থাকবে আমার এন স্কয়ার
এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই। আমার টার্গেটটা কি? আমার টার্গেটটা হচ্ছে আর এর মান নির্ণয় করা, অর্থাৎ আর এর ইকুয়েশনটা বের করা। তাহলে আমি লিখতে পারি না বা আর ইকুয়ালস টু আরেকটা লাইন ভেঙে করি, তার আরেকটু ইজি হবে আমাদের। ই স্কোয়ার এম আর ইন্টু 4 পাই, অর্থাৎ যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই আমি লাইনগুলো বাড়াচ্ছি। কি হবে? এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট, বা তাহলে এখান থেকে আমি ইজিলি কিসের মান বের করতে পারবো? আর এর ইকুয়েশনের মানটা বের করে ফেলতে পারবো। বা আর ইকুয়ালস টু কি হবে? বা আর ইকুয়ালস টু উপরে থাকবে এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট 4 পাই এম ই স্কোয়ার, 4 পাই এম ই স্কোয়ার। খেয়াল করো তো, ঠিক আছে কিনা দেখো তো, দেখে নাও, খেয়াল করো। উপরে হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট, নিচে হচ্ছে 4, নিচে সরি 4 তো থাকবে না, 4 তো চলে যাচ্ছে, 4 চলে যাচ্ছে না, 4 তো থাকবে না, শুধু পাই থাকবে। সরি 4 তো থাকবে না এখানে, 4 তো এখানে থাকবে না, 4 চলে যাচ্ছে না, 4 এখানে থাকবে না, 4 এখানে থাকবে না। উভয় দিক থেকে আমরা এর আগের লাইনে 4 পাই বাদ দিলাম না, তাহলে 4 পাই যদি বাদ দিই তাহলে কি 4 থাকবে? তাই এখানে 4 থাকবে, 4টা আমি ভুলে লিখেছিলাম, 4 থাকবে না, শুধু পাই থাকবে। তাহলে কি থাকবে? এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট পাই এম ই স্কোয়ার। এটাকে একটা বক্স করো, এটাকে একটা বক্স করে রাখো। এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনের কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। একটু খেয়াল করো, এখান থেকে আরেকটা ইকুয়েশন আমি বের করি। যখন তোমাকে বলবে এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো, আবার বলি, যদি তোমাকে বলা হয় এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো, তখন কি করবে? আগের মতোই এনতম কক্ষপথের ক্ষেত্রে লিখো, এনতম কক্ষপথের ক্ষেত্রে, এনতম কক্ষপথের ক্ষেত্রে, কক্ষপথের ক্ষেত্রে, এনতম কক্ষপথের ক্ষেত্রে কি হবে? আর এন ইকুয়ালস টু এখানে যে আছে তাতে থাকবে এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট পাই এম ই স্কোয়ার, পাই এম ই স্কোয়ার। এনতম কক্ষপথের ক্ষেত্রে কি হবে? আর এন ইকুয়ালস টু এন স্কোয়ার, আর এন ইকুয়ালস কি হবে? এন স্কোয়ার, শুধু আর এর নিচে একটা এন দিবেন, অর্থাৎ এন এর মান কি হবে? এখানে এন এর মান হবে কি 1 2 3 4 5, যে কোনো পূর্ণ সংখ্যা। এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট পাই এম ই স্কোয়ার। এটা হচ্ছে কি, যখন আমাকে বললাম স্টার দিচ্ছি, যখন আমাকে বলবে এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। আচ্ছা, অঙ্কের সুবিধার জন্য আমি আরেকটু তোমাকে একটু হিন্টস দিচ্ছি এখানে, যাতে অঙ্কগুলো আমরা ইজিলি করতে পারি। এখানে আমরা কি করলাম? একটু শেষ তো আমাদের লিখা, আমি মুছে দিলাম। এনতম কক্ষপথের ব্যাসার্ধ কি বললাম? আর এন। আমি বই লিখছি যাতে ইজিলি দেখতে পারো। আর এন সমান কি বললাম? আর এন সমান বললাম এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট পাই এম ই স্কোয়ার। এটা বললাম না, পাই এম ই স্কোয়ার, ঠিক আছে তো? এটাকে আমি একটা ইকুয়েশন দিলাম 1 নাম্বার। এই জিনিসগুলো তুমি স্টার দিয়ে লিখে রাখো, স্টার দিয়ে লিখে রাখো। এগুলো আমার ক্লিপস, এগুলো হচ্ছে আমার বলতে পারো টিপস, এগুলো হচ্ছে আমার টিপস। এখানের মধ্যে অঙ্ক করার সময় আমার এই টিপসগুলো কাজে লাগবে। কিভাবে আমি অঙ্কটাকে সহজে করতে পারবো। অনেক সময় অঙ্কটাকে অনেকগুলো রাশি গুণ করে বের করা যায়, আবার সহজ টিপস ইউজ করে কিন্তু আমি অঙ্কগুলোকে ইজি করে ফেলতে পারি। কিভাবে আমি ইজি করব? আচ্ছা, মনে করো n সমান যদি 1 হয়, n সমান যদি 1 হয়, অর্থাৎ n সমান 1 মানে কি? অর্থাৎ কি হবে? প্রথম কক্ষপথের ক্ষেত্রে, প্রথম কক্ষপথের ক্ষেত্রে, কক্ষপথের ক্ষেত্রে n সমান 1 হওয়া মানে কি? প্রথম কক্ষপথের ক্ষেত্রে। তাহলে কি হবে? r1, n সমান 1 হলে r1 সমান কি হবে? এখানে h স্কয়ার, এইচটাকে আমি একটু ক্লিয়ার করে লিখি, h স্কয়ার এপসাইলন নট পাই এম ই স্কয়ার। খেয়াল করো, n সমান যদি 1 হয় আমার কি থাকছে? h স্কয়ার এপসাইলন নট পাই এম ই স্কয়ার। আচ্ছা, n সমান যদি আমার 2 হয়, আচ্ছা 2 লাগবে না, এখান থেকে বের করি। n সমান আর 1 সমান এত, এটাকে দিলাম 2 নাম্বার, এটাকে দিলাম 2 নাম্বার। খেয়াল করো, 2 লাগবে না, আর দিতে হবে আর 1 সমান এত। তাহলে এখন আমি যদি 1 নং হতে পাই, খেয়াল করো, 1 নং হতে পাই বা 1 নং সমীকরণ হতে পাই, 1 নং হতে পাই, আমি আর এনটাকে দেখো তো এভাবে লিখতে পারি কিনা? আর এন সমান এন স্কোয়ারটাকে বাইরে লিখে এইচ স্কোয়ার এপসাইলন নট পাই এম ই স্কোয়ার, এভাবে লিখতে পারি। এই এন স্কোয়ারটাকে আমি একটু বাইরে লিখলাম,
আর এটাকে আমি আলাদা করে লিখলাম। খেয়াল করো তো এটা মানে কি, 2 নং ইকুয়েশনের দিকে খেয়াল করো তো, 2 নংয়ের দিকে তাকাও, 2 নংয়ের দিকে তাকাও। এটা মানে কি এইচ স্কোয়ার এপসাইলন নট পাই এম ই স্কোয়ার, এটা হচ্ছে কি r1, এটা হচ্ছে কি r1। তাহলে আমি লিখতে পারি না বা আর এন সমান এন স্কোয়ার r1, এন স্কোয়ার r1। এখন যদি আমাকে বলা হয়, এখন যদি খেয়াল করো এটাকে একটা বক্স করো, এটাকে একটা বক্স করে রাখো, এটাকে একটা বক্স করে রাখো। এখন যদি আমাকে বলা হয় দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে r2 সমান কি হবে 2 স্কোয়ার দ্বিতীয় কক্ষপথের। তাহলে আমাকে যদি বলা হয় দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ হতে কি হবে r2 সমান আমার কি হবে তাহলে 4r1, 4r1। প্রশ্ন যদি আমার r1 দেওয়া থাকে তাহলে আমার ক্যালকুলেশনটা অনেকটা ইজি হয়ে যায়, 2 লাইনে অঙ্কটা শেষ হয়ে যায়। অর্থাৎ নবীর ক্ষেত্রে আমার 2 লাইনে অঙ্কটা হয়ে যায়। অনেক সময় প্রশ্নে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া থাকে, বলে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। আবার খেয়াল করো প্রশ্নের মধ্যে আমার অনেক সময় প্রথম কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া থাকে, বলে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ। এমসিকিউতে অনেকে কি করে কি ওই বড় সূত্রটার মধ্যে বসিয়ে মান সব বসিয়ে ক্যালকুলেশন করতে যায়। একটা নবীর একটা এমসিকিউতে তুমি টাইম পাবা মনে করো 1 মিনিট, 1 মিনিটও পাওয়া যায় না। নৈমিত্তিক প্রশ্ন নিয়ে দেখে আসতে পারো তুমি বড় জোর 30 সেকেন্ড বা 40 সেকেন্ড। তুমি যদি এই ইকুয়েশনের মানগুলো বসিয়ে অঙ্কটা বের করতে যাও, তোমাকে 1 মিনিট না 3 মিনিট 4 মিনিট সময় যাবে। তাহলে আমার ইজি প্রসেসটা কি, যদি প্রথম কক্ষপথে ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে দ্বিতীয় কক্ষপথে ব্যাসার্ধ কী হবে r2 সমান 4r1, তৃতীয় কক্ষপথে ব্যাসার্ধ কী হবে এন, যে ধরুন আমি n এর মান 3 বসাবো, তখন কী হবে 3 স্কোয়ার মানে কি 9r1। অর্থাৎ যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ বলুক না কেন, ওই কক্ষপথের বর্গের সাথে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ গুণ করলেই, কি বললাম, ওই যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ যদি বের করতে বলে তাহলে ওই কক্ষপথের সংখ্যা অর্থাৎ 2 বা 3 বা 4, এই 4 সংখ্যা 3 বা 2 3 4 এই সংখ্যার বর্গের সাথে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ গুণ করলে কিন্তু আমি কি পাচ্ছি উক্ত কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। এটা হচ্ছে একটা টিপস। অর্থাৎ আমি কি করলাম আর এন সমান এন স্কোয়ার বাই r1। আমাকে যদি বলা হয় কি ব্যাসার্ধ রাশিমালা, তাহলে আমি শুধু আর বের করলে হবে, আর একটু পর্যন্ত বের করলে হবে। এই জিনিসগুলো আমি দেখালাম কিসের জন্য, ম্যাথমেটিক্স করার জন্য, যাতে আমি সহজে ম্যাথমেটিক্সটা করতে পারি। তাহলে আমরা আজকে এই পর্যন্ত আমরা শুনো, এই পর্যন্ত খেয়াল করো। এই অঙ্ক আমি যে প্রশ্নটা আজকে দেখালাম, যে 2টা বা 3টা বলো বা 4টা বলো, যে প্রশ্নগুলো দেখালাম, এই প্রশ্নগুলো অবশ্যই হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। এই প্রশ্নগুলো কখনো মুখস্থ করা যায় না। এই প্রশ্নগুলো অবশ্যই, যেহেতু ইকুয়েশন ভিত্তিক প্রশ্ন, আমাকে প্রশ্নগুলো কী করতে হবে, লিখে প্র্যাকটিস করতে হবে। এবং তোমাদের যদি এরপরও এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন, আমাকে কমেন্ট বক্সে প্রশ্নগুলো দিবা, আমি চেষ্টা করব তোমাদের কোশ্চেনগুলোর আনসার দেওয়ার জন্য। তবে একটা রিকোয়েস্ট, প্রশ্নটা অন্তত 2বার বা 3বার হাতে কলমে প্র্যাকটিস করবে। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে, অনেকে নেগলেক্ট করে পরীক্ষায় এত বড় কোশ্চেন দিবে, অবশ্যই আসে। তুমি বোর্ড কোশ্চেন স্টাডি করে দেখো, বোর্ড কোশ্চেনে কিন্তু এগুলো আসছে। সেটা বললাম কি, আমি যেভাবে এই কোশ্চেনে দেখালাম এবং বইয়ের থেকে কিন্তু আমি যেভাবে দেখালাম, বইয়ের সাথে কিন্তু আমার ইকুয়েশনে আমার করা পদ্ধতি কিন্তু ভিন্ন। কি বললাম, বইয়ের নিয়ম আর আমার নিয়মের মধ্যে কিছুটা হলো ভিন্ন আছে, কিছুটা হলো সহজ আছে। সেই সহজ পদ্ধতিতে যেহেতু দেখালাম, ওই পদ্ধতিটা তুমি অ্যাপ্লাই করবা, বাসায় বসে প্র্যাকটিস করবা, এটাই আমার আশা। তাহলে আমি যে পরিশ্রম করে ক্লাসটা নিচ্ছি, তোমাদেরকে যে দেখালাম, নাহলে আমি বলে ফেলতে পারতাম, আমি মুখে বলে ফেলতে পারতাম, স্লাইড নিয়ে ক্লাসটা নিতে পারতাম, কিন্তু স্লাইডে আমি ক্লাসটা নিই না কেন, এটা হাতে কলমে প্র্যাকটিসের জিনিস। আমি স্লাইডে গতবারে যেরকম থিওরি ক্লাস নিয়েছিলাম স্লাইডের মধ্যে, ওই স্লাইডের মধ্যে কিন্তু আমি এই ক্লাসটা নিতে পারতাম। এটা ক্লাসটা না নিয়ে কী করলাম, আমি ভিডিওতে সরাসরি আসলাম কেন, যাতে তুমিও সরাসরি নিজে করতে পারো, নিজে করার আগ্রহ থাকে। ঠিক আছে, তাহলে একটাই অনুরোধ, বাসায় বসে অবশ্যই খাতায় এই প্রশ্নগুলো লিখে ফেলবেন এবং পূর্বের মতো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই সেন্ড করবেন। প্রশ্ন 2টা লিখে যারাই ক্লাস করছেন কে ক্লাস করছেন না করছেন কিন্তু, বা কে কমেন্ট বক্সে কমেন্ট করছেন না সে করছেন, তাদের লিস্ট কিন্তু আমি করছি। মনে করিয়েন না আপনি কমেন্ট বক্সে ক্লাস দেখবেন কি দেখবেন না, এটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, যেটা আমি পরে বলবো, এখন বলছি না। সেই জন্য বললাম সবাই অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আনসারগুলো আমাকে পিকচার তুলে সেন্ড করেন। কমেন্ট বক্সে, কিসের কমেন্ট বক্সে, গ্রুপের কমেন্ট বক্সে, যেখানে আমি এই ক্লাসটা নিচ্ছি ওই কমেন্ট বক্সে অবশ্যই সেন্ড করেন। এবং যারা সেন্ড করছেন তাদের একটা লিস্ট কিন্তু আমি করছি,
তাদের বেনিফিট কী সেটা আমি পরে বলবো, এখন বলছি না। আর যারা করছেন না তাদের বেনিফিট কী হবে না বা তারা কি লুজার হবেন সেটা পরে বুঝবেন। সেই না আমার ক্লাসের যারা ক্লাস করছেন বা করছেন না তাদেরকে বলছি, যারা ক্লাস করছো না এখনও পর্যন্ত ক্লাসে মনোযোগ দিচ্ছ না তাদেরকে বলছি অবশ্যই ক্লাস করে যা পড়ালাম এই পড়াগুলো অবশ্যই, এই লেখাগুলো, এই নোটগুলো আমাকে কমেন্ট বক্সে সেন্ড করবা, ঠিক আছে? তাহলে আজকে একটুই থাক, আশা করি আগামী ক্লাস আবার দেখা হবে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবা এবং দোয়া করবা আমি যেন সুস্থ থাকি, তোমাদের সাথে যেন আবার কী করতে পারে, দেখা করতে পারে। ওকে, বাই।